নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত ডার্লিং ডোয়ার্কি এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। 10 সময়টা 15 শতকের শেষাশেষি। হিন্দু রাজত্ব শেষ হতে চলেছে। গৌড়ে পাঠান শাসনের শক্তি বাড়ছে। বল্লাল সেনের যুগ শেষ হলো বিস্তৃত অবক্ষয়ে। বাংলা লুট করছে বখতিয়ার উদ্দিন। গৌড়ের শাসক পাঠান সুলতান নাসির শাহ। সুলতানের খাস লোক খান জাহান আলী। পদ্মার দক্ষিণ পাড়ে নতুন জনবসতি গড়ে তুলেছে সে। উদ্দেশ্য ক্ষমতা বাড়ানো। মামুদ তাহির আর খান জাহান আলী দুই বন্ধু। মামুদ তাহির মুসলমান হওয়ার আগে ছিল কুলীন ব্রাহ্মণ। সে প্রেমে পড়ে এক সুন্দরী মুসলমান মোহিনীর। ব্রাহ্মণের পক্ষে কিছুতেই সম্ভব হলো না মুসলমান সুন্দরীটির শরীরের আকর্ষণ থেকে পালিয়ে বাঁচা। মুসলমান মেয়েটি জানে শরীরের সব ছলাকলা। সে সুযোগ বুঝে ডাক দেয় ব্রাহ্মণ যুবকটিকে। যুবক লুকিয়ে দেখা করে তার সঙ্গে অন্ধকারের আড়ালে। দিনের আলোয় দুজনকে একসঙ্গে দেখা যায় না কখনো। মুসলমান সুন্দরীটি বুঝতে পারে ব্রাহ্মণ যুবকটির মতো কামুক পুরুষ সে দেখেনি। কিছুতেই ছেলেটি নিজেকে সামলাতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না আদিম তাড়না। ছুটে আসে বিপদের সমস্ত ঝুঁকি নিয়ে। সেদিন ছিল অমাবস্যার রাত। ঠিক হলো মুসলমান যুবতীর সঙ্গে নির্জন আধার অরণ্যে মিলন হবে ব্রাহ্মণ যুবকটির। যুবকের তর্স হয়নি। সে আগে ভাগেই উপস্থিত অরণ্যের নির্ধারিত মিলনভূমিতে। মুসলমান যুবতী আসে একটু দেরি করেই। সে আজ একা আসেনি, তার পিছনে নিকট আত্মীয়দের একটি দল। অন্ধকারের মধ্যে ওত পেতে লুকিয়ে থাকে তারা। যুবতীটি কাছে আসা মাত্র ব্রাহ্মণ যুবক তাকে জড়িয়ে ধরে আদর করে। লোহার মতো একটি হাত এসে যুবককে বাধা দেয়। ব্রাহ্মণকে ঘিরে ফেলে তার মুসলমান প্রেমিকার স্বজনেরা। আগে গ্রহণ করো ইসলাম ধর্ম, তারপর দেখা যাবে। ব্রাহ্মণ যুবকটির আর পালাবার পথ নেই, তাকে হতেই হয় মুসলমান। সে শেষ পর্যন্ত সেই মুসলমান প্রেমিকাকে পেয়েছিল কিনা জানা যায়নি। ব্রাহ্মণ যুবকটির নতুন নাম হলো মামুদ তাহির। সে সমাজচ্যুত। হিন্দু সমাজে তার আশ্রয় জুটল না। সে আশ্রয় পেল খান জাহানের অনুগ্রহে মুসলমান পল্লীতে। কুলীন হিন্দু ব্রাহ্মণ ধীরে ধীরে হয়ে উঠল কট্টর মুসলমান। এক রকমের প্রতিশোধ প্রিয়া থেকেই সে জমি জায়গা কিনে ক্ষমতা বিস্তার করতে লাগলো যশোরের চেঙ্গুটিয়ায়। চেঙ্গুটিয়ার পিরল্লা বা পিরালিয়া গ্রামে বসবাস করে মামুদ তাহির। গ্রামের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি সে। পিরালিয়া গ্রামের বাসিন্দা, লোকে তাই তাকে ডাকে পীর আলী নামে। কাছেই বসবাস করে তুখর ও ক্ষমতালোভী জমিদার দক্ষিণারঞ্জন রায় চৌধুরী। দক্ষিণারঞ্জন সার সত্যটি অচিরে বুঝে ফেলল। ক্ষমতাবান পীর আলীর সঙ্গে সংঘাতে গিয়ে কোনো কাজ নেই, বরং তার সঙ্গে হাত মিলিয়ে যশোর কবজা করাই ঠিক কাজ হবে। শুরু হয়ে গেল পীর আলী আর দক্ষিণানাথের কর্মযজ্ঞ। অরণ্যের গাছপালা কেটে সাধারণ মানুষের দৈনন্দিন চলার পথ হলো। দুজনেই একমত, শহর সভ্যতার প্রাণ হলো পথ। পথ হলেই ধীরে ধীরে গড়ে উঠবে নতুন বাসভূমি। তাই হলো নতুন পথের ধারে ধারে তৈরি হলো নতুন জনপথ। অরণ্য কাটা হলো বটে, কিন্তু শুধু ইট কাঠ পাথরের বাড়ি হলেই তো হবে না। পীর আলী এবং দক্ষিণানাথ, একজন গোঁড়া মুসলমান, অন্যজন সুবিধাবাদী হিন্দু। দুজনেরই মন বলল অরণ্য কেটে আম জাম শিরিষের বাগান হোক। তাই হলো। দক্ষিণানাথ বুঝলেন এই সুযোগ নিজের ক্ষমতা ও জনপ্রিয়তাকে ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়ার।
যেখানে সবচেয়ে ছড়ালো দক্ষিণা চৌধুরীর প্রভাব সেটি হলো চেঙ্গটিয়া পরগনার ভৈরব নদীর তীরে দক্ষিণ ডিহি গ্রাম। দক্ষিণানাথ এখানেই গড়লেন তার বিখ্যাত কালী মন্দির। কালী মন্দিরের প্রসঙ্গ এখানে আনলাম বিশেষ কারণে। এই কালী মন্দিরে এক দুর্যোগের রাতে এখন একটি ঘটনা ঘটবে যার সঙ্গে জড়িয়ে যাবে দ্বারকানাথের এক পূর্বপুরুষ। তবে সেই ঘটনা ঘটবে আরও পরে। এখন ফিরে আসি দক্ষিণানাথের হাঁড়ির খবরে। দক্ষিণা শত্রুর মুখে ছাই দিয়ে ইতিমধ্যে 4 ছেলে 1 মেয়ের বাপ। একদা কুলীন ব্রাহ্মণ, এখন ঘোর মুসলমান, পীর আলীর মদতে, অর্থে, সম্পদে, সংসারে বেশ শাঁসালো জমিদার দক্ষিণানাথ। দক্ষিণানাথের বড় ছেলে কামদেব আর মেজ ছেলে জয়দেব লেখাপড়ায় সরেস। তারা সংস্কৃত ও ফার্সি ভাষায় সুপণ্ডিত। তাতে পীর আলীর মনে এতটুকু হিংসে নেই, বরং কামদেব ও জয়দেবকে পীর আলী তার প্রধান কর্মচারী রূপেই নিযুক্ত করল। সেজ ও ছোট ভাই রতিদেব সুখদেবকেও চাকরি দিতে চাইল পীর আলী, কিন্তু পীর আলীর চাকরি তারা করবে না। সামান্য খটকা লাগলো পীর আলীর। তবে তারা যখন পীর আলীর কৃপা গ্রহণ করে দক্ষিণ ডিহি গ্রামের জমিদারির তত্ত্বাবধান করতে লাগলো, পীর আলীর খটকা ঘুচল। কিন্তু একেবারে হঠাৎ একটা অপ্রত্যাশিত ঘটনা ডেকে আনলো বিপদ। ঘটনা ঘটল রমজানের বিকালবেলায়। তখন রোজার পবিত্র উপবাস ভাঙার লগ্ন আসেনি, পড়া হয়নি সন্ধ্যের নামাজ। এক সময় এক পারিষদ পীর আলীকে উপহার দিল রোজার উপবাস ভাঙার জন্য অতি উত্তম কিছু ফল। একটি নধর রসালো লেবু ফলের ঝুড়ি থেকে তুলে নিয়ে পীর আলী সেটিকে নাকের কাছে এনে ঘ্রাণ নিল, আর তৃপ্তিতে চোখ বুজে বলল, গন্ধ শুকেই যে জিভে জল আসছে। কামদেব জয়দেব একথা শুনে অতর্কিতে একসঙ্গে বলে উঠল, এ কি করলেন আলী সাহেব? আমরা হিন্দুরা যে বিশ্বাস করি ঘ্রাণেই আর্ধেক ভোজন হয়ে যায়। আপনি যে রোজার সান্ধ্য নামাজের আগেই উপবাস ভাঙলেন। হিন্দু থেকে মুসলমান হয়ে মামুদ তাহির ওরফে পীর আলী পান থেকে চুন খসায় না। সে প্রতি পদে প্রমাণ করতে চায় যে সে পরম ধার্মিক মুসলমান, আর তাকে কিনা এইভাবে অপমান করলো দুটো হিন্দু ছোকরা। হতে পারে বন্ধুর ছেলে, কিন্তু খাঁটি মুসলমান পীর আলী অপমান মেনে নেবে না কিছুতেই। সে মনে মনে প্রতিশোধের মতলব আঁটল। সুযোগ এসে গেল খুব তাড়াতাড়ি। গান বাজনার আসর বসেছে পীর আলীর বাড়িতে। কামদেব জয়দেবের নিমন্ত্রণ। যত রাত বাড়ছে মজলিস বাড়ছে। হঠাৎ প্লেটে প্লেটে গো মাংসের কাবাব। কামদেব জয়দেবের কাছে সেই প্লেট নিয়ে এলো বাবুর্চি। গো মাংসের গন্ধে ম ম করছে ঘর। 2-4 জন হিন্দুও আমন্ত্রিত ছিল এই ঘটনার সাক্ষী হয়ে থাকবার জন্য। গোমাংস আসতেই তারা নাকে চাপা দিয়ে দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। আপনি জানেন আমরা হিন্দু, গোমাংস ভক্ষণে ধর্মের নিষেধ। আমাদের সামনে কেন আনলেন গোমাংসের কাবাব? পথ ছাড়ুন, আমরা এখানে আর থাকতে চাই না। কামদেব জয়দেবের সামনে দাঁড়িয়ে এ যেন এক অন্য পীর আলী। গম্ভীর তার কণ্ঠস্বর। পালাবে কোথায়? আর তোমাদের পালাতে দিচ্ছেই বা কে? যে হিন্দুরা এতক্ষণ এখানে ছিল তারা গ্রামে রটিয়ে দিয়েছে এতক্ষণ। তোমরা গোমাংস ভক্ষণ করেছো তাদের সামনেই। কোথায় খেলাম আমরা গোমাংস? ওই দেখুন, একটি কাবাবও কেউ স্পর্শ করেনি। কামদেব জয়দেব, স্পর্শের কথা কে বলছে? বলছি ঘ্রাণের কথা। তোমরাই তো আমাকে বলেছ হিন্দুরা না বিশ্বাস করে শুকলেই খাওয়া হয়ে যায়, আর তোমরা এতক্ষণ ধরে গোমাংস শুঁকছো আর বলছো গোমাংসের স্বাদ গ্রহণ করনি। তাহলে বাকিটুকুই বা বাকি থাকে কেন? পীর আলী কথা বলতেই তার বন্ধুরা এসে কামদেব জয়দেবের মুখে গোমাংস গুঁজে দিল জোর করে।
হিন্দুরা দেখলো উঁকি মেরে। এরপর মুসলমান হতেই হলো কামদেব জয়দেবকে। হিন্দু বাড়িতে গোমাংস খাওয়া হিন্দুস্থান নেই। কামদেবের মুসলমান নাম হলো কামাল উদ্দিন খাঁ চৌধুরী, আর জয়দেবের নাম হলো জামাল উদ্দিন খাঁ চৌধুরী। জমিদার দক্ষিণানাথ উপায়হীন, তার মুসলমান বন্ধু পীর আলী ক্ষমাহীন। এই শুরু কুলীন ব্রাহ্মণ জমিদার দক্ষিণানাথের বংশের ইসলাম শাখা। কাহিনী আরও একটু গড়ালো। কামদেব জয়দেবের তো আরও দুটি ভাই আছে, রতিদেব আর সুখদেব। দাদারা তো পূর্ণ মুসলমান, ভাইদের কি অবস্থা? তারা তখন ব্রাহ্মণ হয়েও মুসলমান। তাদের নতুন নাম পীর আলী ব্রাহ্মণ, অর্থাৎ পীর আলী নষ্ট ব্রাহ্মণ। তারা এক ঘরে, সমাজ সংসার থেকে বিতাড়িত। হিন্দুর ঘরে তাদের জায়গা নেই, তাদের ধোপানাপিত বন্ধ, তাদের জীবন অসহনীয়। তাদের একটি বোন আছে, নাম রত্নমালা। তাছাড়া সুখদেবের একটি মেয়েও আছে, নাম সুন্দরী। কে বিয়ে করবে তাদের? কোন হিন্দুর ছেলে দেখাবে সেই সাহস? 11, সুখদেবের ওপর ভারী রাগ হিন্দুদের। দেখি কেমন করে তোর বোন রত্নমালার বিয়ে দিস তুই। কুলীন ব্রাহ্মণরা ঝাঁপিয়ে পড়ল অসহায় সুখদেবের ওপর। সে না ঘরকা না ঘাটকা, না হিন্দু না মুসলমান। হিন্দুরা তাকে নেয় না, মুসলমানরা তাকে মানুষ বলেই মনে করে না। কিন্তু তার সুন্দরী বোন রত্নমালার দিকে নজর সবার। সুখদেবের একমাত্র জোর তার অর্থ। সে খুঁজছে সেই ছেলে যে রত্নমালাকে বিয়ে করবে। তাতে অবশ্যই তাকে দোষ দেওয়া যায় না। সুখদেব জানে যে ছেলে রত্নমালাকে বিয়ে করবে সে সারা জীবনের জন্য হেয় হবে, এক ঘরে হবে, সমাজচ্যুত হবে। সুতরাং ক্ষতিপূরণ হিসেবে সে কিছু অর্থ চাইতেই পারে। তাছাড়া হিন্দু সমাজে এক ঘরে হয়ে থাকার যন্ত্রণা অনেক। সবচেয়ে বড় সমস্যা নিঃসঙ্গ অসহায়তা। বিপদে আপদে কেউ পাশে দাঁড়াবে না, ডাক্তার বদ্যি বাড়ির পথ মারাবে না। তবে অর্থ অনেক সমস্যার সমাধান করে সহজেই। বাড়িতে আশ্রিত এক গরিব ব্রাহ্মণ যুবককে অর্থের লোভ দেখালো সুখদেব। সেই টোপ শেষ পর্যন্ত গিলল মঙ্গলানন্দ মুখোপাধ্যায়। বিশাল জমি জায়গার বদলে সে বিয়ে করতে রাজি হলো রত্নমালাকে। বিয়ের পর মঙ্গলানন্দ বউ নিয়ে দেশে ফিরতে পারল না। মুসলমান নষ্ট হিন্দু বোনকে বিয়ে করার অপরাধে মঙ্গলানন্দের বাপ মা তাকে ত্যাগ করল। মঙ্গলানন্দের পাশে দাঁড়ালো সুখদেব। সে তার প্রতিশ্রুতি রাখল। বোন রত্নমালাকে বিয়ে করার যৌতুক হিসেবে সে মঙ্গলানন্দকে দিল 250 বিঘে জমি। মঙ্গলানন্দ আর রত্নমালার বিয়ে থেকে তৈরি হলো পিরালি ব্রাহ্মণ বংশের আরও এক শাখা। এবার আসি দক্ষিণ দিঘিতে। সেখানে ভৈরব নদীর কেয়াতলার ঘাটে দক্ষিণাকালী মন্দির। এই মন্দির তৈরি করেছেন জমিদার দক্ষিণানাথ চৌধুরী। আগেই জানিয়েছি সে কথা। এলো এক দুর্যোগের রাত। উত্তাল ভৈরব নদী, ডুবে যায় বুঝি জগন্নাথ কুশারির বজরা। মাঝিরা কোনো রকমে বজরা ভিড়িয়ে দিল দক্ষিণাকালীর মন্দির ঘাটে। ভীষণ ঝড় বৃষ্টির সেই রাতে জগন্নাথ আশ্রয় নিল মন্দিরে। সেই সংবাদ গেল সুখদেবের কানে। সে এই সুযোগ নষ্ট করার মানুষ নয়। লোকজন নিয়ে ঘিরে ফেলল মন্দির। জগন্নাথ কুশারিকে পালাতে হলে ঝাঁপ দিতে হবে উন্মত্ত ভৈরব নদীতে। সুখদেব বলল, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, তোমাকে শুধু একটি কাজ করতে হবে। কী কাজ? প্রশ্ন করে জগন্নাথ। আমার মেয়ে সুন্দরীকে বিয়ে করতে হবে তোমাকে। আমরা মুসলমানের ছোঁয়া লাগা পিরালি ব্রাহ্মণ। আমার মেয়েকে বিয়ে করলে হিন্দু সমাজে তোমার স্থান হবে না। তাহলে এত বড় সর্বনাশ আপনি আমার করবেন না। তোমার সর্বনাশ করলে তো আমার মেয়েরও সর্বনাশ। তোমাকে যৌতুক হিসেবে দেব 12 পাড়া নামে এক বিশাল গ্রাম। সেখানেই থাকবে তুমি। তোমার সব দায় দায়িত্ব আমার। একে তুমি সর্বনাশ বলো?
তার মানে এক রকমের ঘর জামাই। তোমাকে তো পুরো গ্রামটাই দিয়ে দেব জগন্নাথ, আমার বিষয় সম্পদও তোমারই হবে, ঘর জামাই হতে তোমার আপত্তি কোথায়? আপত্তি নেই তো, মৃদু স্বরে বলে জগন্নাথ। তারপর প্রণাম করে সুখদেবকে। জগন্নাথ কুশারী ঠাকুরবাড়ির প্রথম ঘর জামাই এবং ইনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এক আদি পুরুষ। দ্বারকানাথের 7 পুরুষ আগে জগন্নাথ। জগন্নাথ কুশারী আর সুন্দরীর দ্বিতীয় পুত্র পুরুষোত্তম, তার ছেলে বলরাম, তার ছেলে মহেশ্বর, তার ছেলে পঞ্চানন্দ, তার ছেলে জয়রাম, তার ছেলে নীলমণি, তার ছেলে রামমণি এবং তার ছেলে দ্বারকানাথ। দ্বারকানাথকে বুঝতে কুশারীদের বংশধারা একটু জানতে হবে বই কি। রবীন্দ্রনাথও কিন্তু আসলে কুশারী, অনেকেই আমরা সে কথা ভুলে যাই। সব থেকে জরুরি সত্যটি হলো মুসলমান পীর আলীর প্রভাবনষ্ট একটি শাখা কুশারী ব্রাহ্মণ। দীন নামের এক ব্রাহ্মণই বোধ হয় প্রথম কুশারী ব্রাহ্মণ। তিনি কেন কুশারী? কারণ তিনি কুশ গ্রামে থাকেন। কুশ গ্রামটি কোথায়? বর্ধমানে। কুলীন ব্রাহ্মণ বলে কুশারীদের একসময় খুব খ্যাতি, প্রতিপত্তিও কম নয়। কুশারীরা ক্রমে বিচিত্র শাখা প্রশাখায় ছড়িয়ে পড়েছে। যশোর জেলার ঘাটভোগ দমুর হুদা থেকে ঢাকার কয় কীর্তন, সেখান থেকে বাঁকুড়ার সোনামুখী, সেখান থেকে খুলনার পিঠাভোগ। খুলনার পিঠাভোগের কুশারীরাই সবচেয়ে প্রভাবশালী। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার খুলনার পিঠাভোগের কুশারীদেরই একটি শাখা এবং এই ধারাই দ্বারকানাথের উৎস। তার ক্রোমোজোম এই ধারারই অবদান। তার প্রাণশক্তি, তার মেধা, তার বিপুল কর্মযজ্ঞের প্রাণন, উৎসাহ, পরিশ্রম এবং তার বোধ ও প্রতীতির অনন্যতা সব কিছু উৎসারিত তার বিশেষ কুশারী বংশধারার সংকেতবাহী সূক্ষ্ম তন্তু থেকেই। বাণিজ্য ছিল দ্বারকানাথের রক্তে, আর এই কলকাতায় যে হবে তার বাণিজ্য ও বিস্তারের কেন্দ্র, তাও যেন তার জিন বা বংশাণুর নির্দেশ। কলকাতার সঙ্গে পিরালি ব্রাহ্মণ কুশারীদের সম্পর্কের আদিপুরুষ মহেশ্বর। মহেশ্বর রামানন্দ কুশারীর ছেলে। পুরুষোত্তমের অধস্তন চতুর্থ পুরুষ রামানন্দ। মহেশ্বর কুশারী প্রথম কলকাতায় এলো জীবিকার সন্ধানে। রামানন্দের জীবন কাটে 17 শতকের মাঝামাঝি। সবে তখন যোবচার্ণ কলকাতার পত্তন করেছিলেন। রামানন্দের ছেলে মহেশ্বর সবচেয়ে বড় পরিচয় ছিল সেই জোড়াসাঁকো, কয়লাঘাটা, ঠনঠনিয়া, পাথরিয়াঘাটা ও রামবাগানের ঠাকুর পরিবারের উৎস। মহেশ্বরের ছেলে পঞ্চানন দ্বারকানাথের 4 পুরুষ আগে পাকাপাকি চলে এলো কলকাতায়। তার রক্তে একটি সন্ধানের ডাক, অর্থ। সে এক অন্য কলকাতা। অর্থ ছাড়া এ শহরও যেন কিছু বোঝে না। বাণিজ্যের রমরমা। পর্তুগিজ, ওলন্দাজ বণিকরা যেভাবে পারে অর্থ উপার্জন করছে। বাঙালি পঞ্চানন নেমে পড়ল সেই বাণিজ্য স্রোতে। শেঠ বসাকদের তখন সুতা বস্ত্রের হাট কলকাতায়, যার থেকে শহরের নাম সুতানুটি। শেঠ বসাকদের একচেটিয়া বাণিজ্যের দিকেও হাত বাড়ালো হিন্দু সমাজের একঘরে তবুও কুলীন ব্রাহ্মণ পঞ্চানন কুশারী। যেন অবশ্যই কলকাতা এক বর্ধিষ্ণু গ্রাম। কলকাতা গ্রামের দক্ষিণে আদি গঙ্গার ধারে গোবিন্দপুর। পঞ্চাননের মনে ধরল গোবিন্দপুরের পরিবেশ। এই গ্রামে মূলত জেলে মালো কৈবর্তদের বসবাস। তারা অশিক্ষিত, ভালো মানুষ। পঞ্চানন ধূর্ত। সে বুঝেছে এই মানুষগুলোর ওপর প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করা সহজ হবে। অচিরে গোবিন্দপুরের মাতব্বর হওয়া তার পক্ষে শক্ত হবে না। কিন্তু সে আসল উদ্দেশ্য প্রথমে কাউকে বুঝতে দিল না। সেই উদ্দেশ্য হলো তার যেসব বিদেশি জাহাজ আসে গোবিন্দপুরে,
তাদের মাল সরবরাহ করে সাহেবদের সঙ্গে সরাসরি বাণিজ্য করা। এখানে তার প্রতিযোগী হবার মতো কেউ নেই। পঞ্চানন বুঝতে পারে ধনী হতে তার বেশি সময় লাগবে না। পঞ্চাননের ছক যে একেবারে সঠিক তা প্রমাণিত হলো তাড়াতাড়ি। অর্থ সম্পদের প্লাবন এলো গরিব সমাজচ্যুত ব্রাহ্মণের ভাগ্যে। এই গরিব মুসলমান দুষ্ট ব্রাহ্মণ গোবিন্দপুরের গঙ্গার ধারে ক্রমাগত কিনতে লাগলো জমি, প্রতিষ্ঠা করলো শিব মন্দির। সাহেবদের মদত পেয়েছে সে, ভাবনা কি। কিন্তু চতুর বুদ্ধি পঞ্চাননের। সে বসবাস করেনি ব্রাহ্মণ পাড়ায়। সে জানে কলকাতার ব্রাহ্মণ পাড়ায় সে যে পিরালি ব্রাহ্মণ, এই কথা রটে যেতে দেরি হবে না। তাই সে অচ্ছুত জেলে মালো কৈবর্তদের পাড়ায় ঘর বেঁধেছে। এখানে সে ব্রাহ্মণ বলে ভক্তি শ্রদ্ধা পায়। তার অর্থ যত বাড়ছে গরিবদের মধ্যে তার ভক্তি শ্রদ্ধাও তত বাড়ছে। এরপর সে প্রতিষ্ঠা করল শিব মন্দির এবং সেই মন্দিরে পঞ্চানন কুশারী প্রতিদিন নিজেই পুজো করে। ত্রিসীমানায় আর কোনো ব্রাহ্মণ নেই। সেই একমাত্র সবেধ নীলমণি ব্রাহ্মণ পঞ্চানন কুশারীকে পুজো করে জেলে মালো কৈবর্তরা। তারা জানেও না এই কুলীন ব্রাহ্মণ আসলে হিন্দু সমাজ থেকে বিতাড়িত। এই ব্রাহ্মণের কুলীনত্ব নষ্ট করেছে গো মাংস ভক্ষণ, মিশেছে মুসলমান প্রভাবের অবিশুদ্ধি, খাদ, ভেজাল। কুলীন ব্রাহ্মণেরা জানে পঞ্চানন কুশারী কতদূর মেকি ব্রাহ্মণ, আসলে তো মুসলমানই। হিন্দু ঘরে ছোঁয়া জল তার চলবে না। কি এসে যায় গোবিন্দপুরের অচ্ছুত পাড়ায়? তারা এই প্রথম দেখল এক ধনী কুলীন ব্রাহ্মণ। কি সুন্দর দেখতে তাকে! আর যখন পুজো করে, আহা কি ভক্তি! গ্রামের উন্নতির জন্য, গরিবের মঙ্গলের জন্য পঞ্চানন ঠাকুর তো বিনা প্রশ্নে টাকাও দেয় গো। আমাদের কি ভাগ্য, অমন ঠাকুরকে আমরা কাছে পেয়েছি। ঠাকুর বলে ঠাকুর, পঞ্চানন ঠাকুর। কুশারী পদবী ঝরা পাতার মতো কখন ঝরে গেল। 12, সাহেবরা ঠাকুর বলতে পারে না। ঠাকুর শব্দটার মধ্যে কেমন একটা ধর্ম ধর্ম ভাব আছে, সেটাও তারা হয়তো আঁচ করতে পেরেছে। ঠাকুরের পরিবর্তে টেগর তাদের মেজাজ, জিভ এবং রুচির পক্ষে অনেক বেশি গ্রহণীয়। ঠাকুর বড্ড বেশি মিহি, নম্য, নেতিয়ে পড়া। টেগর শব্দটার মধ্যে বেশ একটা ওজনদার অভিব্যক্তি আছে। পদবী নয়তো গর্জন। পঞ্চানন একটি চরিত্র বটে, এমন বাঙালি সাহেবরাও বেশি দেখেনি। সকালবেলায় সে ভক্ত হিন্দু, ভাজা মাছ উল্টে খেতে না জানা মিউ মিউ করা শিবভক্ত পূজারী ব্রাহ্মণ। যত বেলা বাড়ে অন্য মানুষে পরিবর্তিত হয় পঞ্চানন। সে জাহাজে মাল সরবরাহ করত। এখন সাহেবদের চোখে সে রীতিমতো স্টিভেডর। জাহাজে মাল তলা, মাল খালাস করার বাণিজ্যে সে জাঁকিয়ে বসেছে। নতুন জাহাজ ডকে ভিড়লেই ডাক পড়ে স্টিভেডর পঞ্চানন টেগরের। সকালবেলা শিব মন্দিরে ঘণ্টা নাড়া পুরোহিত, গরিবের চোখে বড় ভালো মানুষ ব্রাহ্মণ পুরোহিত স্টিভেডর পঞ্চানন টেগরের অন্য মূর্তি। জাহাজে মাল তোলা, খালাস করা যে সে কাজ নয়। কুলি মজুরদের কি করে কম পয়সায় খাটাতে হয়, তাদের দিয়ে নানা কুকর্ম করাতে হয়, ডক চালাবার জন্য কিভাবে পুষতে হয় গুন্ডা, আর জাহাজের সাহেব কর্মীদের কিভাবে সুরা নারী নৈশ জীবনের নানা খোরাক জুগিয়ে হাতে রাখতে হয়, সব জানে পঞ্চানন টেগর। সাহেবরা ফুর্তি করতেও তারই শরণাপন্ন হয়। অর্থের উপার্জনে কোনো পাপ পুণ্যের ধার ধারে না পঞ্চানন টেগর। যে কোনো পথেই মা লক্ষ্মীর আগমন হোক, কি এসে যায়। এছাড়া পঞ্চানন টেগর একটি সার কথা বুঝে নিয়েছে। জীবনের একমাত্র পূর্ণই অর্থ উপার্জন। টাকা সব পাপ সাদা করে দেয়। মিস্টার পঞ্চানন টেগর একটি মাত্র অন্ধকারকে ভয় পায়, দারিদ্র্যের অন্ধকার। দারিদ্র্যের চেয়ে বড় পাপ আর নেই। দরিদ্র, মূর্খ, বোকা,
কৈবর্ত মালো জেলে পাড়ায় বড্ড বেশি অন্ধকার। পঞ্চানন টেগরের হাঁপ ধরে। মিস্টার টেগর, কেন পড়ে আছো ওই গরিবদের মধ্যে? ওখানে তোমাকে মানায় না, বলে সাহেবরা। ওখানে তোমাকে মানায় না, বলে সাহেবরা। কিন্তু ওখানে যে প্রতিষ্ঠা করেছি শিব মন্দির। আরে ছাড়ো তোমার শিব মন্দির, মাইনে দিয়ে প্রিস্ট রেখে দাও। পুজো তোমাকে করতে হবে কেন? সাহেবদের এই পরামর্শ মনে ধরে পঞ্চানন টেগরের। ঠিক তো। পঞ্চানন টেগর বেশ খুশি। সে ভেবে আনন্দ পায় যে এক গরিব কুলীন ব্রাহ্মণ তার তৈরি মন্দিরে পুরোহিতের চাকরি করবে। কোথায় গেল কুলীন ব্রাহ্মণের অহং? অর্থ থাকলে সব সম্ভব। কুলীন ব্রাহ্মণকেও কিনতে পারে মুসলমান দুষ্ট পঞ্চানন টেগর। টেগর পদবী থেকে বোঝার উপায় নেই পঞ্চানন ব্রাহ্মণ না অব্রাহ্মণ, বাঙালি না অবাঙালি। সাহেবদের পরামর্শই সঠিক। মিস্টার পঞ্চানন টেগর বিপুল পরিমাণ জমি কেনে আজকে যেখানে ফোর্ট উইলিয়াম, সেখানে তৈরি করে বিপুল গোলপাতার টেগর আবাস, কলকাতার প্রথম ঠাকুর বাড়ি। 13। কাহিনীর নায়ক দ্বারকানাথের রক্তের স্বাদ পেতে আমাদের জানতে হবে ওর আরও দুটি পূর্বপুরুষকে। ওরা জয়রাম আর সন্তোষরাম, পঞ্চানন টেগরের দুই ছেলে। পঞ্চানন সাহেবদের নেক নজরে পড়ে ধূর্তামি, বুদ্ধি, পরিশ্রমের ফলে ঠাকুর থেকে টেগর হলো। ধর্মতলায় তৈরি হলো গোলপাতার ঠাকুর বাড়ি। তখন ধর্মতলার নাম ধনসায়র। সেখানেই তো ক্রমে বান আসছে সাহেবদের বৈভব ও ঐশ্বর্যের সাগরে। জয়রাম ও সন্তোষরামের রক্তে বাণিজ্য। যেখানে অর্থের গন্ধ সেখানেই দুই ভাই। অর্থ উপার্জনের যে কোনো রাস্তা, অলিগলি, উপায় তাদের কাছে গ্রহণীয়। নৈতিক অনৈতিকতার কোনো বাদ বিচার নেই। অচিরে ফুলে ফেপে উঠল জয়রাম সন্তোষরাম। এই সময় সুযোগ বুঝে এক সাহেবের ছাতার তলায় ঢুকে পড়ল তারা। জয়রাম সন্তোষরাম যত ধনীই হোক, তারা যে এক ঘরে ম্লেচ্ছ দুষ্ট পিরালি ব্রাহ্মণ সবাই জানে। সুতরাং হিন্দু সমাজে তাদের স্থান নেই। তারা হাত বাড়ালো কলকাতার ধনী সাহেব আর মুসলমানদের দিকে। গোমাংস ভক্ষণে আপত্তি নেই তাদের, ম্লেচ্ছ সংসর্গে তাদের বিকার নেই। যে সাহেবের ছত্রছায়ায় তারা এই মুহূর্তে আশ্রিত তার নাম র্যালফ সেলডন, কলকাতার কালেক্টর। দ্বারকানাথের প্রপিতামহ জয়রাম শুধুই যে বাণিজ্যে অর্থোপার্জন করেছেন তা নয়, তিনি ছিলেন রীতিমতো মেধাবী, বিশেষ করে তার টান ভাষা চর্চার দিকে। সে খুব তাড়াতাড়ি শিখে গিয়েছে ইংরাজি ও ফার্সি। ইংরেজি ভাষায় তৎপর জয়রাম ইংরেজ বণিকদের প্রিয় পাত্র। ইংরেজরা তাকে ডাক দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ পে মাস্টারের অধীনে প্রধান কর্মচারী হওয়ার জন্য। সে চাকরি নিতে এতটুকু দ্বিধা করল না জয়রাম। সে বাণিজ্যের পাশাপাশি চাকরিও করতে লাগলো। ইংরেজরা তার পরিশ্রম করার ক্ষমতায় অবাক। আরও একটি ব্যাপার বিস্মিত করল ইংরেজদের। জয়রাম ইংরেজদের চাকরি করেও বাণিজ্যে ইংরেজদের প্রতিযোগী এমন বাঙালি তারা দেখেনি। 1741 সাল কালেক্টর র্যালফ সেলডন ডেকে পাঠালো জয়রাম আর সন্তোষরামকে। আজ্ঞা করুন, বিনয়ের সঙ্গে বলল দুই ভাই। সুতানুটি ও গোবিন্দপুরে প্রথম জরিপের কাজ শুরু হতে চলেছে, তাই তোমাদের খুব প্রয়োজন। কী কাজের জন্য স্যার? কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের উপর ইংরেজদের আস্থা আছে। ধন্যবাদ স্যার, আমরা নিশ্চয়ই ইংরেজদের আস্থার যোগ্য হতে চেষ্টা করব। বেশ, তাহলে আমি তোমাদের দুজনকে আমার অধীনে এই জরিপের আমিন নিযুক্ত করলাম। ততদিনে জয়রাম গত হয়েছেন। দেখে যেতে পারল না এক সমাজচ্যুত পরিবারের দুই সন্তান কিভাবে ক্ষমতা ও প্রতিপত্তির আসনে প্রতিষ্ঠিত হলো। আমিনের কাজ মানেই বেতনের সঙ্গে উপরি পাওনার দরজা খোলা। জয়রাম সন্তোষরাম জানে আগে সাহেব প্রভুর প্রাপ্য চুকিয়ে দাও, তারপর নিজের দিকে ঝোলটানো। উপরি পাওনার সবটুকু আত্মসাৎ করার লোভ তারা সামলাতে শিখেছে। সুতরাং তারা রাতারাতি ধনী হলো না বটে, কিন্তু সেলডন সাহেবকে খুশি রেখেই তারা ক্রমাগত উপরি অর্থে কিনতে লাগলো জমি জায়গা।
তারপর ধীরে ধীরে দুই সমাজচ্যুত ভাইয়ের প্রকাণ্ড বাগান বাড়ি, ধনসায়রের ঠাকুর বাড়ি, ঠিক যেখানে ছিল বাবা জয়রামের গোলপাতার ঘর। পরে সেখানে তৈরি হবে ফোর্ট উইলিয়াম। সে আর এক গল্প। 14 কলকাতার দক্ষিণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রমরমিয়ে চালাচ্ছে জরিপের কাজ। 38টা গ্রাম নিয়ে এই কাজ কম কথা নয়। প্রাণপাত পরিশ্রম করছে জয়রাম, সেই সঙ্গে বাণিজ্য। জয়রাম কি জানে তার কত টাকা? কিন্তু তার যে আরও অর্থ চাই। তার জীবনের একমাত্র লক্ষ্য অর্থ। ধনী হতে হবে, সাহেবদের মতো ধনী। সে একটি জিনিস ভারী নিবিষ্টভাবে লক্ষ্য করেছে, সাহেবরা ভারী খরচে। তাদের অনেকেই যা আয় করে উড়িয়ে দেয় তার চেয়ে বেশি। অনেকেই ফুর্তি করতে শিখেছে বেশ্যা বাইজির সঙ্গে। আচ্ছা, কোন সুদূর ইংল্যান্ডে বউ বাচ্চা ছেড়ে এসেছে, রেখে এসেছে ভালোবাসার মেয়েকে। এই যুবা বয়সে শরীর মনের কথাও তো ভাবতে হবে। সাহেবদের উস্কে দেয় জয়রাম। কি আর উপায় বলো? কোনো কোনো ইংরেজের আক্ষেপ, উপায় আছে সাহেব, সব ব্যবস্থা হতে পারে। উৎসাহ ঝিলিয়ে ওঠে ইংরেজের চোখে মুখে। ব্যবস্থা করে দেয় জয়রাম। ফেলো করি মাখো তেল, বলে জয়রাম। সাহেবরা আদি আনন্দের জন্য করি ফেলতে পরোয়া করে না। হুঁশ থাকে না খরচের, হাত টান পড়ে। আমি তো আছি সাহেব, চড়া সুদে সাহেবদের টাকা ধার দেয় জয়রাম। জয়রামের কাছে টাকা ধার করতে করতে হর্তা কর্তা বিধাতা সাহেবরা ক্রমে চলে আসে তার হাতের মুঠোয়। কিন্তু কি করে হাতের মুঠোয় নিয়ে আসা যায় নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রকে? মতলব পাকা করতে ঘুম নেই জয়রামের চোখে। সন্তোষরাম না জানতে পারে, তাহলেই ভাগ দিতে হবে। কিন্তু নবদ্বীপের কৃষ্ণচন্দ্রের সঙ্গে জয়রামের আলাপ হলো কি করে? খুব সহজেই। রাজা কৃষ্ণচন্দ্রই তো জরিপের 38টা গ্রামের অধীশ্বর। টুক করে তাই আলাপের পর্ব সেরে রেখেছে জয়রাম। এবার দ্বিতীয় পর্বের খেলা। গরিব ব্রাহ্মণ জয়রাম, দিন দরিদ্রই বলা যায়, তবে পরম হিন্দু এবং ভক্ত। এইটুকু সে কৃষ্ণচন্দ্রের বিশ্বাসে ঢুকিয়ে দিতে পেরেছে। এই মুহূর্তে জয়রাম নবদ্বীপে রাজা কৃষ্ণচন্দ্রের সামনে উপবিষ্ট। প্রভু, একটি নিবেদন আছে। জয়রাম করজোরে বলে রাজা কৃষ্ণচন্দ্রকে। বলো বলো জয়রাম, তোমার মতো পরম ভক্ত এবং পণ্ডিত হিন্দুর কথা শুনতে আমার বড় ভালো লাগে। প্রভু, আবেগের বশে গৃহে একটি বিগ্রহ প্রতিষ্ঠা করে ফেলেছে। বলো কি জয়রাম, তা কার বিগ্রহ প্রতিষ্ঠা করলে? রাধাকান্ত বিগ্রহ। পরম বৈষ্ণব রাজা কৃষ্ণচন্দ্র, গরিব ভক্ত পরম হিন্দু জয়রামের মুখে গৃহে রাধাকান্ত বিগ্রহের প্রতিষ্ঠার কথা শুনে বিস্মিত হয়ে তাকান। তার চোখ ছলছল করছে। জয়রাম ধনসাগরে তার প্রাসাদ তুল্য বাড়ির কথা বিমালুম চেপে গেছে। এক স্ত্রীতে তার মন ভরেনি। 2 যুবতীকে বিয়ে করেছে সে। রীতিমতো ভোগ বিলাসের জীবন। তার 2 স্ত্রী যশোরের মেয়ে। যশোরের মেয়েদের মধ্যে আলাদা টান থাকে মনে করে জয়রাম। জয়রাম পিরালি ব্রাহ্মণ। কোন কুলীন ব্রাহ্মণ তাকে মেয়ে দেবে? 2 স্ত্রী গঙ্গা আর রামধনীকে
সে অনেক খুঁজে বের করেছে। দুজনেই গরিবের মেয়ে। তাদের বাবা জয়রামের অর্থের ফাঁদে ধরা দিয়ে গ্রামে এক ঘরে হয়েছে। ইতিমধ্যে 4টি ছেলেও হয়েছে জয়রামের। গঙ্গার গর্ভে আনন্দিরাম আর নীলমণি, আর রামধনির গর্ভে দর্পনারায়ণ গোবিন্দরাম। জয়রাম আর গঙ্গার ছেলে নীলমণি তো দ্বারকানাথের ঠাকুরদা এবং ঠাকুর বংশের জোড়াসাঁকো ধারার উৎস। সে গল্পেই আসব। কিন্তু এখন আমরা নবদ্বীপে, মুখোমুখি কৃষ্ণচন্দ্র ও জয়রাম। গরিব ব্রাহ্মণ জয়রামের গৃহে রাধাকান্ত বিগ্রহ প্রতিষ্ঠার গল্পে তিনি অভিভূত। এই সেই পরম লগ্ন। 1 মিনিটও দেরি করলেন না জয়রাম। খেলে দিলেন তার তুরুপের তাস। বিগ্রহ প্রতিষ্ঠা করলেই তো হলো না প্রভু, নিয়মিত সেবার অর্থ কিভাবে জোগাবো? দিন ব্রাহ্মণ জয়রাম কেঁদে পড়ল রাজা কৃষ্ণচন্দ্রের পায়। কৃষ্ণচন্দ্র বুকে জড়িয়ে ধরলেন জয়রামকে। ছি ছি, এ কি করলে? আমার মতো সামান্য মানুষের পায়ে পড়লে। জয়রামের কান্নায় মিশে গেল কৃষ্ণচন্দ্রের কান্না। ধর্মপ্রাণ কৃষ্ণচন্দ্র আর কোনো প্রশ্ন করলেন না। দেব সেবার জন্য জয়রামকে দান করলেন 331 বিঘে জমি। 15 জয়রামকে দেখে কিছুতেই মনে হয় না বাঙালি ব্রাহ্মণ। লম্বা চওড়া, গৌরবর্ণ, তীক্ষ্ণ নাক, চাপা ঠোঁট, বুদ্ধিদীপ্ত চোখ, চওড়া কপাল, ঋজু শিরদাঁড়া, শক্তপোক্ত হাড়। দৈর্ঘ্যে 6 ফুটের উপর। পাঠান মুসলমান ভাবে আমাদেরই একজন হতে পারত। ইংরেজ ভাবে বাঙালিদের মধ্যে এরকম খাঁটি আর্য চেহারা কেমন করে এলো? জয়রামের 2 বউ ভাবে যেমন শরীর তেমন স্বভাব। তাদের স্বামীটি দেহতৃষ্ণায় অবিরল, অতৃপ্ত। বিয়ের প্রথম কবছর 2 বউকে দুপাশে নিয়ে রাত কাটায় জয়রাম। ব্যাপারটা মন্দ লাগে না গঙ্গার, ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি রামধনির। শরীর খোলার ব্যাপার গঙ্গার কুণ্ঠা নেই তেমন কিছু। সার্থক নাম গঙ্গা। জয়রামের জন্য সে যেমন খুশি সাঁতার বিছিয়ে দিতে রাজি। স্বামীর কাছে কিসের লজ্জা, কিসের কুণ্ঠা সতীনের কাছে গা খুলতে? এই রকম মিলেমিশে সঙ্গম ক্রমে যেন নেশার মতো পেয়ে বসেছে গঙ্গাকে। রামধনি ঠিক উল্টো। গঙ্গার চেয়ে লজ্জা তার অনেক বেশি। সতীনের সামনে একটু আদর টাদর চলতে পারে, কিন্তু তা বলে একেবারে সবটা। জয়রামের নাকি এতেই বেশি তৃপ্তি। লোকটা বড্ড বেশি কামুক, কখনোই ক্লান্তি নেই তার। গঙ্গা কি করে পারে? রামধনির যে হাঁপ ধরে যায়। বয়সে গঙ্গাই বড়, অথচ ওর শরীর এতটুকু টস্কায়নি। রামধনি সব খুলে নিজের দিকে তাকায়। সুন্দর, কিন্তু আলগা হয়ে ছড়িয়ে পড়েছে যে। গঙ্গা এখনো তীর তীর করে বইছে। সতীনের ওপরে রাগ হয় রামধনুর। আর এসব ভাল লাগে না। জয়রামকে একদিন একলা ঘরে বলে, রামধনি, কি ভাল লাগে না? এই 3 জন একসঙ্গে শোয়া। বাড়িতে তো ঘরের অভাব নেই, আলাদা শুলেই পারো। জয়রামের কাছে এই উত্তর আশা করেনি রামধনি। শুধু গঙ্গাকে নিয়ে মন ভরবে তোমার? ও একাই মিটিয়ে দেবে তোমার তেষ্টা? জয়রাম কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ করে থেকে রামধনি বলে, নতুন আরেকটিকে ঘরে তুলছ কবে? খুঁজে পেয়েছ আমার বাবার মতো কোনো কুলীন বামুন যে তোমার মতো মোচনমানের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? জয়রামের বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে। সে অতি কষ্টে রাগ চেপে বলে, কলকাতা শহরে হাতে টাকা থাকলে মেয়ে মানুষ পেতে বিয়ে করতে হয় না। ছি, ম্লেচ্ছদের সঙ্গে মিশে আজকাল তোমার কিছুই মুখে আটকায় না। তা বিয়ে না করে কোনো মেয়েকে শোবার ঘরে ঢোকালে
গঙ্গা দিদি মেনে নেবে তো? গঙ্গা একাই যথেষ্ট, বলে জয়রাম, যেন বজ্রপাত ঘটে রামধনির বুকে। আমার কাছে কিছুই পাও না তাহলে? তুমি বিছানাতেও ধোয়া তুলসী। গঙ্গা নামেই গঙ্গা, ওর মধ্যে পাপের চোরা স্রোত আছে। ও আমাকে উত্তেজিত করে, তৃপ্তিও দেয়। তুমি বয়সে ছোট, গঙ্গার কাছে পুরুষ মানুষ কি চায় না চায় সে বিষয়ে তোমার অনেক কিছু শেখার আছে। তোমার গঙ্গার কাছে আমি কিছুই শিখতে চাই না। যা শিখতে হবে তুমিই শিখিয়ে দাও। আমি আজ থেকে অন্য ঘরে শোব। জয়রাম কোনো উত্তর দেয় না। হাতে বইটির পাতা উল্টে সম্ভবত পড়ার ভান করে। কানে গেল না বুঝি কথাটা? জয়রাম কোনো উত্তর দেবার প্রয়োজন বোধ করে না। সে বই পড়তে থাকে। রামধনী হঠাৎ বইটা ছো মেরে জয়রামের হাত থেকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে ঘর থেকে বেরিয়ে যায়। জয়রাম অবাক হয়ে তাকায় রামধনির চলে যাওয়ার দিকে। ঘটনাটা সত্যি ঘটল? বিশ্বাস হয় না নিজের চোখে। 16 সেই রাত্রে শোবার ঘরে গঙ্গা আর জয়রাম। কিসে ব্যস্ত ধনী? এত রাত হলো তবু ঘরে এলো না। অনেকটা যেন নিজের মনেই বলে গঙ্গা। আসবে না, রামধনী এবার থেকে আলাদা ঘরে শোবে। কেন? প্রশ্ন করে বিস্মিত গঙ্গা। তুমি একাই যথেষ্ট। সে কথা বলেছ ওকে? হ্যাঁ বলেছি। কি বলেছ শুনি? বলেছি গঙ্গা একাই যথেষ্ট। হঠাৎ এই কথা বলতে গেলে কেন? সবটুকু বলে না জয়রাম, তবে গঙ্গার কাছে এড়িয়ে যাওয়াও যায় না। যা জানবার জেনে যায় গঙ্গা। সে গৃহদেবতা রাধাকান্তকে মনে মনে প্রণাম করে। ভগবান প্রার্থনা শুনেছেন, এ তো শোনার সুযোগ। গঙ্গা অন্ধকারের মধ্যে জয়রামের প্রবল শরীরটিকে বুকের মধ্যে টেনে নেয়। তারপর গাঢ় কণ্ঠে বলে, ডুব দাও তোমার গঙ্গায়। জয়রামের নিজের হাতটি নিজের হাতের মধ্যে ধরে নেয় গঙ্গা। রাতের পর রাত গঙ্গা জয়রামকে উচকে যাচ্ছে এই প্রতিশ্রুতি আদায় করতে। সে রামধনির 2 পুত্র গোবিন্দরাম ও দর্পনারায়ণকে সমস্ত বিষয় আশয় থেকে বঞ্চিত করবে। রামধনিকেও দূর করবে জীবন থেকে। গঙ্গা জয়রামকে সব দিয়ে চলেছে সবটুকুর জন্য। সে জানে জয়রামকে কিভাবে উস্কে দিতে হয়, কিন্তু জয়রাম এখনো প্রতিশ্রুতি দেননি। জয়রামের উপরে তার ক্রোধ দিনে দিনে বাড়ছে। জয়রামের প্রতিশ্রুতি বাগিয়ে নেওয়ার মতো আর কোনো উপায়ও গঙ্গা বের করতে পারছে না। এই সময়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনাটি। একটি সর্বনাশী ঘটে গেল। গঙ্গার গর্ভজাত আনন্দীরাম প্রেমে পড়ল। ধনের দুলালের জীবনে মেয়ে ছেলে আসবে তাতে আশ্চর্য বা আপত্তি কী আছে? কিন্তু তা বলে বিয়ের আগেই প্রণয়? সেই মেয়েকেই বিয়ে করতে চাইছে বেপরোয়া আনন্দীরাম। জয়রাম ক্ষেপে গেলেন। গঙ্গা স্বামীকে অনেক বুঝিয়েছেন, কিন্তু জয়রাম কিছুতেই মানতে পারছেন না। আনন্দীরাম খাঁটি হিন্দু ব্রাহ্মণের মেয়েকে ঘরে তোলার কথা বলছে। আমরা পিরালি ব্রাহ্মণ গঙ্গা, আর্ধেক মুসলমানই বলতে পারো। হিন্দু ব্রাহ্মণরা আমাদের এক ঘরে করেছে। সে মেয়ে বাপের বাড়ি থেকে পালিয়ে এসে আনন্দীরামের সঙ্গে এ বাড়িতে উঠবে, এ আমি সহ্য করতে পারবো না। আমি পিরালি ঘরেই মেয়ের বিয়ে দেবো। তুমি দেখো, তাতেই ছেলে সুখী হবে। আনন্দীরাম বাপের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, সম্ভবত গঙ্গার মদতে। আনন্দীরাম ত্যায্যপুত্র হলো। জয়রাম তাকে ত্যাগ করলেন। গঙ্গা একেবারে চুপসে গেল। জয়রাম ইচ্ছাপত্র করল। তার বিষয় সম্পত্তির অর্ধেক সে দিল গঙ্গার আরেক পুত্র নীলমণিকে, আর বাকি অর্ধেক রামধনির 2 ছেলে দর্পনারায়ণ ও গোবিন্দরামকে। নীলমণি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রথম পুরুষ, আর পাথরিঘাটায় আদিপুরুষ দর্পনারায়ণ। নীলমণি ঠাকুর দ্বারকানাথের ঠাকুরদা, ধনসায়রের বিশাল বাগানবাড়ির মালিক। হেন নীলমণি ঠাকুর সেই বিপুল সম্পত্তি হারিয়ে কি করে
চিতপুরে একটা চালা ঘরে থাকতে শুরু করলো। সেই গল্পের এবার শুরু। বাংলা, বিহার, উড়িষ্যার নতুন নবাব সিরাজউদ্দৌলা তার আকস্মিক আক্রমণে ইংরেজদের হঠাৎ গজিয়ে ওঠা বসতি ও ক্ষমতা বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন ইংরেজদের দুর্গ, এখন যেখানে জিপিওর অট্টালিকা, সেখানে সেই দুর্গ দখল করে নিয়েছে সিরাজ। লড়াইয়ে হেরে ইংরেজ সাময়িকভাবে পালিয়েছে ফলতায়। হালসিবাগানে জগৎ শেঠের বাড়ি, সেখানে কয়েকদিন থেকে বিজয় উৎসব পালন করল সিরাজ। ইংরেজরা ছাড়বার পাত্র নয়। দলে দলে তৈরি হতে লাগলো প্রতিশোধের জন্য। সিরাজকে রুখতে তারা তৈরি করেছে নতুন ছক। তাদের চাই একটা নতুন দুর্গ, সেখান থেকে তারা আক্রমণ করবে সিরাজের জিতে নেওয়া দুর্গ। কোথায় হবে সেই দুর্গ? তারা জায়গা বেছেছে গঙ্গার ধারে, ধনসায়রের পাশে। সেখানেই তৈরি হবে তাদের নতুন দুর্গ, ফোর্ট উইলিয়াম। এই সিদ্ধান্ত তারা কোনো মতেই বদলাতে পারবে না। কিন্তু সেখানেও তো ধনসায়রের ঠাকুর বাড়ি। সে বাড়ির দুই জাঁতরেল কর্তা, নীলমণি ঠাকুর আর দর্পনারায়ণ ঠাকুর, ততদিনে গত হয়েছে জয়রাম। তাদের সম্মতি ছাড়া দুর্গ তৈরি হবে কি করে? আমরা তোমাদের বাড়িটা কিনে নিতে চাই, নীলমণি আর দর্পনারায়ণকে জানালো ইংরেজ। এ বাড়ি নিয়ে তোমরা কি করবে? তৈরি হবে ফোর্ট উইলিয়াম। নীলমণি, দর্পনারায়ণ কেউই ভাবতে পারেনি ইংরেজ এত দাম দিয়ে তাদের বাড়ি কিনবে। নগদ এত টাকার লোভ তারা সামলাতে পারল না। তাছাড়া ইংরেজকে না বলার সাহসী বা কার আছে? ধনসায়রের বিশাল সম্পত্তি তারা বিক্রি করে দিল ইংরেজকে। পলাশির যুদ্ধের পরে মির্জাফর দিল ক্ষতিপূরণের টাকা। সেই টাকা থেকে 13,000 টাকাও পেল দুই ভাই। আর এইসব টাকা থেকে নীলমণি আর দর্পনারায়ণ বাড়ি কিনল পাথরিয়া ঘাটায়। 1769 সালে নীলমণি ঠাকুর রামচন্দ্র কলুর কাছ থেকে জমি কিনল নিজের নামে। বাড়ি হলো সেই জমিতে। তখনও হাতে টাকা। সেই টাকা থেকে কোম্পানির কাগজ কিনে রাধাকান্তের নামে দেবত্র হলো। দক্ষিণডিহির মুসলমান দুষ্ট পরিবারের দুই মেয়েকে নীলমণি আর দর্পনারায়ণ বিবাহ করলেন। নীলমণির 3 ছেলে 1 মেয়ে, রামলোচন, রামমণি, রামবল্লভ এবং কমলমণি। নীলমণির বাণিজ্য বুদ্ধি কম, তবে সে পরিশ্রম করতে পারে এবং তার চরিত্রের জোর আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে সে সাহেবদের নেক নজরে এলো। কোম্পানি তখন উড়িষ্যা, বিহার, বাংলার দেওয়ানি লাভ করছে। স্বয়ং লর্ড ক্লাইভ ডাকল নীলমণিকে, তুমি সেরেস্তাদার হয়ে এক্ষুনি চলে যাও উড়িষ্যায়। আমার প্ল্যান অনুসারে সেখানে ঠিকঠাক কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দিলাম তোমাকে। লর্ড ক্লাইভের এই আদেশ নীলমণি ঠাকুরের কাছে দৈববাণী। সে মাথা পেতে গ্রহণ করল। তখন তো রেলপথ নেই, উড়িষ্যায় যাও বললেই যাওয়া যায় না। তবু নীলমণি পাথরিয়া ঘাটার আরাম বিলাস ছেড়ে প্রথমে হাঁটা পথ ধরল উড়িষ্যার দিকে, তারপর জলপথ। রূপনারায়ণ পার হয়ে তমলুক, তারপর মহানদী পেরিয়ে কটক। এইভাবে শেষ পর্যন্ত উড়িষ্যায় পৌঁছল দ্বারকানাথের পিতামহ সেরেস্তাদার নীলমণি ঠাকুর। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল ডার্লিং দুয়ার্গির দ্বিতীয় পর্ব। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি এইরকমই আরও নানা সাথের গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলে যান। এই ভিডিওর নিচে যে বার দেওয়া আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্টে আমি আজ পর্যন্ত যত রকমের যত গল্প আপলোড করেছি সব পাবেন। সেগুলোই শুনুন যতদিন না নতুন পর্ব আনি। আর আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।